আজকে আমরা পড়ব জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি। দেখো, এখানে দিয়েছে নিচের কোন শব্দটি উদ্ভিদ সমষ্টিকে বোঝায়? সমুদ্র, পাহাড়, বন। অবশ্যই এখানে বন। তো বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো কি উদ্ভিদ সমষ্টি। পৃথিবীর যে স্থলভাগ থাকে তার 1/3 হচ্ছে বনে ঢাকা। তাহলে কতটা হচ্ছে বনে ঢাকা? না, স্থলভাগের 1/3। ভারতের স্থলভাগের 21% স্থান হচ্ছে বন। তাহলে পৃথিবীর স্থলভাগের 1/3 বন আর ভারতের স্থলভাগের 21% হচ্ছে বন। কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। বন বাঁচানো সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ কী করেছে? 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। এখানে আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম তাহলে, যে 2011 সালকে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বনবর্ষ বলে চিহ্নিত করেছেন। এবার দেখো, এখানে আছে বন থেকে আমরা কি কি উপকার পাই, কিভাবে ওই ভূমিকা পালন করে, যাই হোক আবহাওয়া কীভাবে হয়, এগুলো আমি সব তোমাদের পরে লিখিয়ে দেবো। আগে আমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে বুঝে নিই। আচ্ছা, এবার কি বলেছে দেখো, বলছে যে বৃক্ষ জাতীয় যে গাছটা আছে যদি প্রায় 50 বছর বেঁচে থাকে তবে সে তার জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন বাতাসে ছাড়ে। তার মানে যদি একটা বৃক্ষ গাছ 50টা বছর বাঁচে তাহলে কতটা অক্সিজেন আমরা পেতে পারি? তাহলে আমরা এই গাছটাকে যদি না রাখি, কেটে ফেলি, তাহলে আমরা এই অক্সিজেনটা আর পাবো না। এবার বলেছে আমাদের যে বিদ্যালয়, বাড়ি, খেলার মাঠ, যাতায়াতে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করি তার ম্যাক্সিমামই কী হয়? ওই গাছের কাঠগুলো থেকে তৈরি হচ্ছে, গুঁড়ি যেগুলো আমরা কাঠ পাই। আচ্ছা, এবার দেখো, এখানে বলছে আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেদে নানান জায়গায় নানান ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বন হলে কি হবে? সেখানে বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণী থাকবে। যেমন ধরো, এখানে দিয়েছে সূচের মতো পাতাযুক্ত গাছের বন কী হয়? যাদের পাতাটা হচ্ছে ছুঁচের মতন তারা হচ্ছে পাইন, ওক। হ্যাঁ, মানে ছুঁচের মতন পাতা মানে কি কি হতে পারে? পাইন গাছের পাতা তাই হয়, ওক গাছের পাতা তাই হয়। আর সেখানে কি কি প্রাণী থাকতে পারে সেটা দিয়েছে, কালো ভালুক, চিতাবাঘ এরা। আচ্ছা, তারপর দেখো পাতা ঝরা, মানে যেসব গাছের পাতা একটা সময় ঝরে যায় সেগুলো হচ্ছে সেগুন, অর্জুন, আমলকি। সেখানে কি কি প্রাণী থাকতে পারে? বাঘ, হাতি, বাইসন। চিরসবুজ গাছের বন দেখো, জাম, বট, আম। সেখানে কারা থাকতে পারে? বাঘ, হরিণ, ময়ূর। কাঁটাওয়ালা ঝোপঝাড় যেগুলো ক্যাকটাস, বাবুল, সেখানে কারা থাকতে পারে? কৃষ্ণসার, চিৎকারা, আর একটা চিনকারা, আর হচ্ছে শেয়াল। আর বলছে কি শ্বাসমূলযুক্ত গাছ, যেটা আমরা ম্যানগ্রোভে পড়ে এসেছি, সুন্দরী, গরান, গেওয়া, সেখানে থাকে বাঘ, খাঁড়ির কুমির, ভোঁদর। তাহলে এই যে জায়গাটা রয়েছে দেখো, এখানে অনেক কিছু আছে, উদ্ভিদ আর প্রাণী কোথায় কি থাকতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জায়গাটা তোমরা একটুখানি ভালো করে পড়বে যে কোন জায়গায় কি কি উদ্ভিদ এবং সেই রিলেটেড কি কি প্রাণী থাকতে পারে। আচ্ছা, এবার আমরা এখানে আসছি। দেখো, এখানে কতগুলো প্রাণীদের মানে ছবি দিয়েছে, যেগুলোর মধ্যে কিছু কিছু তৃণভোজী, উৎপাদক, মাংসাশী আছে। তো আমাদের খাদ্য শৃঙ্খলের ধারণা আগের ক্লাসে হয়েছে বা এই ক্লাসেও আমরা পড়ে এসেছি যে উৎপাদক থেকে খাদ্য পর্যায়ে ক্রমশ শক্তির যে রূপান্তরটা হয় সেটা একটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা পড়েছি, পুকুরের পড়েছি, আরও বনের পড়েছি, অনেক কিছু আছে। যাই হোক, এবার আমরা পরের পাতায় যাচ্ছি। কি বলছে দেখি। বলছে এই যে আমরা এত বন পড়ছি, একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে? বড় বৃক্ষ জাতীয় গাছের বনে গেলে দেখা যায় যেসব ধরনের গাছের বৃদ্ধি একরকম নয় বা সব গাছের দৈর্ঘ্য সমান নয়। বৃক্ষ জাতীয় উদ্ভিদের কি হয় না, গাছের বৃদ্ধি একরকম হয় না, সব গাছের দৈর্ঘ্য সমান হয় না, ফলে কি হয় না, বনে নানা স্তরের সৃষ্টি হয়। কিভাবে নানা স্তর হচ্ছে? দেখো, একদম যে ওপরের স্তরটা হচ্ছে ছাদ, যেটাকে আমরা বলি ক্যানোপি। গাছের মাথারা এক হয়ে স্তর গঠন করে। তাহলে যতগুলো গাছ লম্বা লম্বা থাকে তাদের মাথাগুলো সব এক হয়ে গিয়ে একটা বাড়ির ছাদের মতো ছাদ করে। গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে তা সূর্যের আলোকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। এবার কি হচ্ছে, গাছের চূড়াগুলো যখন এক হয়ে গিয়ে একটা ছাদ আকার তৈরি করছে তখন সূর্যের আলোক ওই গাছের ওর ভেতর দিয়ে প্রবেশ করতে পারে না। বর্ষা বনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি হয়, কখনো কখনো 90 মিটার উচ্চতাতেও পৌঁছায়। এবার বলার চেষ্টা করো বনের এই স্তর কেন সবচেয়ে বেশি খাদ্য তৈরি করে।
বলছে এখানে কি হচ্ছে, সূর্যের আলোকে আলোক যেটা থাকে তাকে বনের গভীরে ঢুকতে বাধা দেয়। তাহলে গভীরে যদি প্রবেশ করতে না পারে তাহলে সূর্যের আলোকটা কি হবে, সবসময় যে উপরে যে পাতাগুলো মিলে ছাদ তৈরি করেছে সেখানেই থাকবে। সেই জন্য গাছ তখন খাদ্যটা মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি করে সেটা সবচেয়ে বেশি হবে, কারণ তার উপরেই হচ্ছে সূর্যালোকটাকে পাচ্ছে, ও আর গভীর অবধি যেতে পারছে না। বর্ষা বনের উচ্চতা সাধারণত 30 মিটারও হতে পারে, আবার 90 মিটারও হতে পারে। ছাদ গেল, এবার ছাদের নিচের স্তরে দেখা যাচ্ছে এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে। ঠিক ক্যানোপির নিচেই যে গাছগুলো রয়েছে তারা হচ্ছে ক্রমশ ওই ক্যানোপিটাকে স্পর্শ করতে চায়। তাই এই স্তরের গাছগুলো লম্বায় অপেক্ষাকৃত ছোট হয়, মানে ওর থেকে একটু ছোট হয়। এই স্তরে কি হয়, বাতাসের বেগ তুলনামূলকভাবে কম এবং আলো কম, তার কারণ তার ওপরেই তো আবার ক্যানোপি অথবা ছাদ মানে অর্থাৎ ছাদটা দেওয়া আছে, সেই জন্য আলোটা গভীরে প্রবেশ করতে পারে না, তাহলে আলো কম। এবার যেহেতু মানে মাথার ওপরে যে ছাদটা রয়েছে সব চূড়াগুলো এক হয়ে তৈরি হয়েছে, এই জন্য ওখানে বাতাসের বেগও কম, তাহলে বাতাসও ঢুকতে পারে না। এখানে তখন কি হয়, কম উচ্চতার বৃক্ষ, গুল্ম, নরম কাণ্ডের বৃক্ষ এগুলো বেশি দেখা যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছের গুল্ম আধিক্য চোখে পড়ে, মানে একটু গুল্ম জাতীয় ঝোপ জাতীয় গাছ এখানে দেখা যায়। বয়স্ক গাছ মানে অনেক পুরনো গাছ এগুলো দেখা যায়। তৃতীয় স্তরে হচ্ছে নতুন গাছ জন্মায়, নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানান ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। বনে ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান, আত্মরক্ষায় হয়, কারণ ছোট ছোট নতুন জন্মানো গাছ মানে প্রাণীরা খেতে পারবে, যেমন প্ল্যাঙ্কটন অনেক থাকে। পরিণত গুল্ম আছে, বাসস্থান করতে পারবে। নানান রকমের ঝোপওয়ালা গাছ কোনো আত্মরক্ষার কাজে লাগবে, তাহলে এগুলো হতে পারে। আচ্ছা, বনের মেঝের ঠিক ওপরে অল্প উচ্চতা যে ধরনের গাছ থাকে তারা মূলত কী জাতীয় হয়, বিরুৎ। ঠিক মেঝের অল্প ওপরে এখানে বীজ থেকে বেরোনো সদ্যজাত গাছের চারা, তাহলে বিরুৎ যেখানে আমরা বললাম সেখানে কি হচ্ছে, বীজ থেকে বেরোনো সদ্যজাত গাছের চারা, ফার্ন, ঘাস, নানান আগাছা দেখা যায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে, তাহলে বনের মেঝের ওপরেই যে বিরুৎ জাতীয় গাছটা হচ্ছে, সদ্যজাত গাছের চারা বেরোচ্ছে, ফার্ন বেরোচ্ছে, ঘাস, এরা পুরো বনের মেঝেকে ঢেকে রাখে। ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ, নানান পাখি এই স্তরে বাস করে। তাহলে এই স্তরে কারা কারা বাস করছে না, ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ এরা। হরিণরা কি করে, তাদের বাচ্চাদের আর শিকারী প্রাণীরা শিকার ধরার জন্য নিজেদের এই স্তরটায় লুকিয়ে রাখে। তাহলে বনের যেটা মেঝে তার ঠিক যে ওপরের স্তরটা থাকছে সেখানে কিন্তু হরিণরা তাদের নিজেদের বাচ্চাদের লুকিয়ে রাখছে। বনের এই স্তরে সবসময় কোনো না কোনো ঘটনা ঘটে চলে। হলো, এইবার বলছে বনের যে গঠনের শেষ স্তরটা হচ্ছে বনের মেঝে। এবার মেঝেটা গঠন হচ্ছে, তাহলে ছাদ হলো, ছাদের নিচের স্তর হলো, তৃতীয় স্তর হলো, তারপরে যে স্তরটা হলো সেটা মেঝের ঠিক ওপরে, তাহলে নিচের স্তরটা হবে মেঝে। এটি সাধারণত কি হয়, কী নিয়ে থাকে, মরা পাতা। মেঝে মানে হচ্ছে দেখবে যখন গাছ থেকে যে পাতা পুঁতি সব ঝরে পড়ছে নিচের দিকে, সেটাকে আমরা মেঝে বলছি। তাহলে মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, হয়তো ফুলটা খসে পড়লো সেই পাপড়িটা, পচা ফল, যে ফলগুলো গাছে থাকতে থাকতে ক্রমশ পচন ধরেছে, সে খসে পড়ে কোথায় পড়বে, মাটিতে। আচ্ছা, গাছের ছোট ডাল, ঝড় বৃষ্টি হলো, পাখিতে ভেঙে দিল, ছোট ডাল পড়বে মাটিতে। পাখির পালক, বিভিন্ন পাখি হয়তো গাছে বসে এক গাছ থেকে আরেক গাছ যাচ্ছে, উঠছে, তাদের পালক খসে পড়ছে। প্রাণীর লোম, মল, পচা গলা বা মরে যাওয়া জীব দেহের নানান পদার্থ, মানে চলতি কথায় হচ্ছে আমরা রাস্তাঘাটে হাঁটতে গিয়ে একটা গাছের নিচে যে যে জিনিসগুলো দেখি সেগুলোই হচ্ছে বনের মেঝে। জীবদেহের নানান পদার্থ এগুলো দিয়ে তৈরি হয়। এবার বলছে মাটির সাথে মিশে এইসব পদার্থ হিউমাস তৈরি হচ্ছে। এবার ওই যে পদার্থগুলো বেরোচ্ছে পড়ছে, ধরো প্রাণীদের মল, তাদের পালক, আরও যা যা পড়ছে সেগুলো মাটির সাথে মিশে গিয়ে কি তৈরি করছে, হিউমাস। এই ধরনের পদার্থ থেকে বনের গাছের বৃদ্ধি সহায়ক নানা উপাদান, খনিজ মৌল, অ্যামিনো অ্যাসিড বের হয়। তাহলে এই ধরনের পদার্থ থেকে গাছের যে উপাদান কী কী বেরোচ্ছে, খনিজ মৌল, অ্যামিনো অ্যাসিড এগুলো। কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক, নানান আণুবীক্ষণিক জীব এখানে বাস করে। তাহলে এই যে মেঝে যে জায়গাটা আমরা পাচ্ছি, দেখবে খুব মানে ঘিঞ্জি, তারপরে খুব স্যাঁতস্যাঁতে জায়গায় কেঁচো, কেন্ন, আরশোলা, তেঁতুলে বিছে, শামুক, এই রকম বিভিন্ন রকম আণুবীক্ষণিক জীব এই বনের মেঝেতে পাওয়া যায়। এবার বলছে যে পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখা যায়, দেখা যাক। সারা পৃথিবীর সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান নয়। পৃথিবীতে বনের পরিমাণ কোথাও সমান হয় না। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বললাম বন,
তো 95% হচ্ছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা, আর বাকি 5% হচ্ছে মানুষের তৈরি। তাহলে 1/3 যদি বন হয়, তার মধ্যে ধরো 100%-এর মধ্যে বলছে 95% প্রাকৃতিকভাবে গড়ে উঠছে, আর 5% হচ্ছে মানুষ তৈরি করেছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ হচ্ছে প্রায় 23%, আর ওশিয়ানিয়ায় হচ্ছে 5%। এই যে জায়গাটা দিয়েছে, এই যে পার্সেন্টগুলো, এইগুলো একটু ভালো করে তোমরা পড়বে, কারণ এইগুলো কিন্তু অনেক সময় আমাদের এতে কি আসে, শর্ট কোশ্চেনে আসে। আমি পরে এগুলো সব লিখিয়ে দেবো আলাদা করে কোয়েশ্চেন। তো দেখা যাচ্ছে যে কোন কোনগুলো মানুষের তৈরি, দক্ষিণ আমেরিকায় কত, ওশিয়ানিয়ায় কত, এগুলো আসে। তো বলছে যে 10টা যে দেশে কোনো না কোনো মানে কোনো বন নেই, মানে বলছে পৃথিবীর 10টা যে দেশে কোনো বন নেই, আর 64টা দেশে বনের পরিমাণ সে দেশগুলো স্থলভাগের 10%-এরও কম। তাহলে অন্যান্য যে 64টা দেশ রয়েছে সেখানে বনের পরিমাণ কত হচ্ছে না, স্থলভাগ যতটা 1/3 তার 10%-এরও কম। তার মানে অত্যন্ত অল্প পরিমাণ জায়গায় বন রয়েছে, আর কিছু কিছুতে তো বন নেই। এবার আসছি আমাজনের যে বর্ষা বন, কি বলেছে না, সেখানে লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া আর প্রচুর বৃষ্টি আমাজন অরণ্যের বৈশিষ্ট্য। মানে আমাজনের বর্ষা বনের বৈশিষ্ট্য হচ্ছে লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া আর হচ্ছে প্রচুর বৃষ্টি। নিরক্ষরেখা বরাবর ওপরে ও নিচে 10 ডিগ্রির মধ্যে এই ধরনের বন দেখা যায়। মানে আমরা যদি ভূগোল পড়ার সময় পৃথিবীকে কল্পনা করে দেখি নিরক্ষরেখা মাঝ বরাবর যায়, তাহলে ওপরে আর নিচে 10 ডিগ্রির মধ্যে এই ধরনের বনটা দেখা যায়। এই বনে গাছগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। বলছে এই বনের মাথাটা, মানে গাছগুলো এতটাই ঘন হয়ে জন্মায়, মানে ওপরে এত বেশি ওদের ঘনত্ব থাকে যে বনের মাথায় যে বৃষ্টিটা পড়ে তার যে প্রথম ফোঁটা সেটা মাটিতে আসতে, মানে গাছ হয়ে তো মাটিতে এসে জলটা পড়ে, সেইটা আসতে সময় লাগে 10 মিনিট। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ আছে। বলছে 1 হেক্টর যদি আমি বর্ষা বন ধরি, সেখানে দেখবো 40-এর বেশি প্রজাতি, মানে প্রচুর গাছ আছে বলতে গেলে। পৃথিবীতে আজ পর্যন্ত জানা আছে দেখো কতগুলো উদ্ভিদ প্রজাতি আছে, প্রায় 2,50,000 উদ্ভিদ প্রজাতি। তার মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ এই আমাজনের বর্ষা বনেতে পাওয়া যায়। তাহলে এখানটায় যেটা আমি বলছি, এখানেও কিন্তু আমরা একটা শর্ট কোশ্চেন অনেকগুলো আছে ছোটোখাটো। এই বর্ষা বনে আফ্রিকান হাতির মতো বড় স্তন্যপায়ী থেকে মাউস লেমুরের মতন ছোট স্তন্যপায়ীও দেখা যায়। হলো, অ্যাকোয়ারিয়ামে যে রঙিন মাছেদের তুমি দেখো তাদের অধিকাংশই কিন্তু দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষাবনের জলে জন্মে। আমরা যে অ্যাকোয়ারিয়াম কিনে ঘরে নিয়ে যাই, সেখানে যে গোল্ডেন ফিশ আরও ভালো ভালো রঙিন মাছগুলো দেখি, তার অধিকাংশই কোথা থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষাবনের জলে জন্মায়। পেরুর বর্ষাবনের একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া যায়। পেরুর যে বর্ষাবন আছে ওখানে, তার একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ে পাওয়া যায়। এই বর্ষাবন থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি হয়। মানে আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি তার ম্যাক্সিমামটাই এই আমাজনের যে বর্ষাবন থেকে পাই। বাতাসে যে জলীয় বাষ্প মুক্ত করে তাই আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। আবহাওয়া ঠিক রাখতে জুড়িমেলা ভার। বর্ষাবন হলো স্পঞ্জের মতন, মানে একটা নরম স্পঞ্জ, জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে। ফলে নদীতে জলপ্রবাহ কখনোই এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা যায়, তার কারণ ওরা তো ধীরে ধীরে ছাড়ে, খুব জোরে ছাড়ে না। তাই এই বর্ষাবনে সন্ধান মেলে জীবন বাঁচানো নানান ওষুধের। তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং, সুমাত্রার গন্ডার বা বাঘের মতো যারা বিলুপ্তপ্রায় জীবজন্তু, তারা এই বর্ষাবনে আছে। যেমন তাপির, ওকাপি, ওরাংওটাং, এগুলোকে এখন খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা কি করছি, ক্রমাগত আমাজনকে ধ্বংস করছি। প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষাবন কাটা পড়ছে। এই রকম হারে বন ধ্বংস চললে আগামী 100 বছরে পৃথিবী থেকে প্রায় সব বর্ষাবনই চলে যাবে। কারণ যে বর্ষাবন থেকে আমরা এতটা অক্সিজেন পাচ্ছি পৃথিবী, সেটাকে আমরা প্রায় ধ্বংস করছি, কখনো আগুন লেগে যাচ্ছে, কখনো কেটে ফেলছি। তাহলে এরকম করলে কি বলছে যে 10 বছরের মধ্যে সব বর্ষাবন হারিয়ে যাবে। তাহলে এই যে আমাজন নিয়ে আমি যেটা পড়ালাম, এটা একটু ভালো করে পড়বে তোমরা, কারণ এখানে অনেক রকমের প্রশ্ন হবে, অনেক শর্ট কোশ্চেন হতে পারে, আমাজন জঙ্গলের বর্ণনা আসতে পারে, এখানে কি কি ধরনের প্রাণী দেখা যায় সেটা আসতে পারে, কি ধরনের গাছ থাকে, মানে বিভিন্ন রকমের যে বর্ণনা আমাজন জঙ্গলের, এটা আমাদের জানারও দরকার, প্লাস আমাদের এখানে প্রচুর প্রশ্নও রয়েছে। এবার আমরা পড়ছি যে বনে আগুন লাগা।
দেখো, বনে আগুন লাগলে কি হয়, আমরা ছোট থেকে পড়ে এসেছি, দাবানল একটা শব্দের সাথে আমরা সবাই পরিচিত। বনে আগুন লাগার ঘটনা ঘটলে সেটা তো কী হয়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেন? কারণ প্রচুর গাছ, তো গাছে গাছে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ সময় প্রথমে আগুন লাগলে মানুষের নজরে আসে না, কারণ এত ঘন জঙ্গল, বুঝতে পারে না। নানা কারণে আগুন লাগতে পারে। এক হচ্ছে অগ্নুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসে। কোনো একটা শুকনো গাছ হয়তো জ্বলছে, জ্বলন্ত লাভা জ্বলছে, তার সংস্পর্শে চলে এলো। বজ্রপাতে আগুন লাগে। বায়ুপ্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছে ঘষে গেল। মানে এটা ভীষণই হয় যে বায়ুপ্রবাহ যখন খুব তীব্র হয়, খুব হাওয়া চলে, দাবানল হচ্ছে, তখন বাঁশ গাছে ঘষা। গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা। পাথর পড়ে যাচ্ছে গড়িয়ে, এবার একটা আগুনের শিখা, পাথর যখন গড়িয়ে পড়ছে, আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে একটা শুকনো পাতা এলো। ওই একটা পাতা যখন জ্বললো, তখন তার থেকে সব পাতা জ্বলছে। আর মানুষের নানাবিধ কাজ তো আছেই, তার ভেতর রান্না করছে, ধূমপান করছে, এসব রয়েছে। তো বনের আগুন লাগলে কি ক্ষতি হতে পারে? বলছে বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাই আগুন লেগে বন নষ্ট হলে কি হচ্ছে, বাতাসে CO2 এর ঘনত্ব বাড়বে, কারণ গাছগুলো সব পরপর পরপর জ্বলে যাচ্ছে। ওরা যে CO2 ছাড়ছে সব বায়ুতে গেল, অক্সিজেনের ঘনত্ব কমলো, তাহলে তাপমাত্রা ক্রমশ বাড়বে, শরীর মানে গরম হয়ে যাবে পরিবেশ। বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতে প্রায় 50% শুষে নেয়। যেখানে প্রচুর গাছ থাকে সেখানে মাটি ক্ষয় রোধ কম হয়, ভূমি ক্ষয় কম হয়। বনে আগুন লাগার পর মাটি আর গাছের পাতায় সেই ক্ষমতা থাকে না। এবার যেই মাটি ক্ষয় রোধটা করতে পারবে না, সাথে সাথে কী হবে, বন্যা হয়ে যাবে। বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়। দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিলে যাওয়ায় জল দূষণ হয়। কারণ দাবানল যখন হয়ে গেল, বড় গাছ পুড়ে গেল, প্রবল বৃষ্টিপাত এলো, মাটির ক্ষয় বেড়ে গেল, নিয়ে ধুয়ে গেল, তাহলে জল দূষণ হলো। আর কি, বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয়, তখনই মারা গেল। পরে বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। কোন ধরনের প্রাণীদের ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা থাকে? অনেক প্রাণী আশ্রয় নেয়, তারা চলে যায়। 1910 সালে কি হয়েছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রের এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় 3 মিলিয়ন একর বন নষ্ট হয়। এটা ভালো করে পড়বে, এটা হয়েছে 3 মিলিয়ন একর বন। দাবানলটা প্রায় 2 দিন স্থায়ী হয়েছিল। এই দাবানল নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তার মধ্যে 87 জন এই দাবানলে মারা যান। কারণ এতটা জায়গা ছিল, 3 মিলিয়ন একরে নিয়ে একটা বন ছিল। অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতেও এরকম দাবানলের ঘটনায় প্রভূত ক্ষতি হয়। পৃথিবী জুড়ে ঘটে চলা এরকম বনধ্বংসের ঘটনাগুলি জানার চেষ্টা করো, কোথায় কোথায় কীরকম হয়। তাহলে আজকে আমরা এই অবধি পড়লাম, দাবানল অবধি। কালকে আমরা পড়ব যে বন কেটে ফেলা এবং পরিবেশের ক্ষতি কী হয়। এরকম করে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটাকে পুরো ভালো করে পড়ে নিই, তারপর তোমরাও বাড়িতে পড়বে। এরপর আমরা চ্যাপ্টারটার মতো যা যা কোশ্চেন আছে তোমাদের সেগুলো দিয়ে দেবো। কীরকম টাইপের কোশ্চেন হতে পারে তোমাদের সব দিয়ে দেবো। সেই কোশ্চেনগুলো তোমরা অ্যান্সারও পেয়ে যাবে। অ্যান্সারগুলো তোমরা খাতায় সব নোট করে নেবে, নিয়ে বাড়িতে ভালো করে পড়বে। আর কারোর কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে। আমি আমার কমেন্ট বক্সটা খুলে দেবো, সেখানে জিজ্ঞেস করবে। আর তোমরাও দেখো, তোমাদের বন্ধুরা যারা দেখবে প্রত্যেককে বলবে সাবস্ক্রাইব করে দিতে। আমি প্রথম থেকে পড়াচ্ছি, সুন্দর করে আগে বই পড়াবো, বইয়ের সব প্রশ্ন উত্তর লিখে দেবো। তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো, তোমরা লিখে নেবে, তোমরা সেখান থেকে তৈরি করে নেবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ দেখো, জিনিসটা যদি ভালো করে বোঝো তাহলে তোমরা সবাই লিখতে পারবে আশা করি। তাহলে আজ এখানেই রাখলাম।